দর্শক শুভেচ্ছা আমন্ত্রণ জানাই মাল্টি লেভেল মার্কেটিং নিয়ে আমাদের বিশ্লেষণ ধর্মী নিয়মিত বিশেষ আয়োজন লেভেলের জিজ্ঞাসায়। আজ আপনাদের সাথে আছি আমি মিঠুন মুস্তাফিজ। বরাবরের মতোই মাল্টি লেভেল মার্কেটিং, ডাইরেক্ট সেলিং বা নেটওয়ার্ক বিজনেসের নানা দিক নিয়ে এবং সাম্প্রতিক আলোচিত বিভিন্ন বিষয় নিয়ে বিশ্লেষণের জন্য স্টুডিওতে উপস্থিত হয়েছেন ডেস্টিনি গ্রুপের চেয়ারম্যান এবং বাংলাদেশের মাল্টি লেভেল মার্কেটিং বা ডাইরেক্ট সেলিং এর অন্যতম জনক মোহাম্মদ রফিকুল আমিন। চেয়ারম্যান, আপনাকে স্বাগত জানাই। এর মধ্যে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, যেটি বলা হচ্ছে যে ডেস্টিনির যে সম্পদ, ডেস্টিনি যেভাবে ব্যবসা করে যে অর্থ সম্পদ গড়ে তুলেছে, প্রতিষ্ঠান গড়ে তুলেছে, সেই সকল প্রতিষ্ঠানের অর্থ বিদেশে পাচার হয়ে যাওয়ার, সম্পদ বিদেশে পাচার হয়ে যাওয়ার একটা অভিযোগ করা হচ্ছে। তো এই বিষয়ে আপনি কি বলবেন? প্রথম কথা হচ্ছে যে যেখানে পাচার হয়ে যাচ্ছে, যখন যারা এই তথ্যগুলো প্রকাশ করছে, আমার মনে হয় কেন জানি তারা কোন দেশে যাচ্ছে এটাও তাদের জানা থাকা উচিত এবং কোথায় অ্যাকাউন্ট হয়েছে। কারণ এই বিষয়গুলো দীর্ঘদিন আমি খেয়াল করেছি, একটা অতি উৎসাহী মহল মানে সরকার এবং সাধারণ জনগণ এবং বিশেষ করে আমাদের ক্রেতা পরিবেশকদেরকে আমাদের বিরুদ্ধে খেপিয়ে তোলার জন্য গত আমি বলবো আজকে তো 22 তারিখ, প্রায় পুরো 2 মাস হয়ে গেছে। এই 2 মাসের মধ্যে কেউ কাউকে খেপাতে পারেননি, সেটাই ওনাদের এই অপচেষ্টা। প্রথমে আমি বলছি কোন দেশে পাঠানো হচ্ছে এটা বোধহয় আগামীতে প্রকাশ করলে খুব ভালো হয়, তাহলে আমরাও দেখবো এবং কে পাচার করছেন এটাও জানা থাকা দরকার। কারণ যারা এত ইন্টেলেকচুয়াল নিউজ প্রকাশ করেন তারা অনেক কিছুই জানেন। এখন কথা হচ্ছে ডেস্টিনিতে এমন কোন ঘটনা ঘটার কোন সম্ভাবনা নাই, অতীতেও ছিল না, আগামীতেও থাকবে না। এর কারণ কি? আমরা দাবি করে বলি এখন পর্যন্ত বাংলাদেশে ডেস্টিনি গ্রুপের মতো মোস্ট ট্রান্সপারেন্ট বিজনেস পদ্ধতি যারা এই তথ্যগুলো প্রকাশ করছেন ওনারাও করেন না। ওনারাও চেষ্টা করে দেখবেন ওনাদের চেহারাগের ওই যে বলে যে নিচে অন্ধকার আছে। যারা এটা প্রকাশ পাচার হওয়ার আশঙ্কা কতটুকু? তাহলে প্রশ্ন ওঠে না পাচার করা এত সহজ। যেমন আমি আপনাকে একটা সিম্পল জিনিস বললাম, বরং অন্য দেশ থেকে খুব সহজে বাংলাদেশে টাকা পাচার করা যায়। তার প্রমাণ পেয়েছি আমরা অতীতে জেএমবি এবং বিভিন্ন রকমের নাশকতামূলক যে অর্গানাইজেশনের কাছে টাকা এসেছে। তার কারণ কি? বাংলাদেশে এখন পর্যন্ত মানি যে ব্যাংকগুলোতে ঢুকে 100% ডিজিটাল মনিটরিং করার এই ব্যবস্থা নাই। কিন্তু পৃথিবীতে এমন কিছু উন্নত দেশ আছে, আমাদের এশিয়ান 2-1টা দেশ বাদ দিলে, সেইখানে 10,000 টাকার উপরে, $10,000 উপরে কোন অর্থ যদি কোন ব্যাংকে চলে যায় বা কোথাও যেতে থাকে, ইন্টারপোল এটাকে খুব সহজে ট্র্যাকিং করতে পারে এবং দে ক্যান সিজ ইউর অ্যাকাউন্ট রাইট অ্যাওয়ে। যারা এই সমস্ত তথ্য লিখছেন, আমার কাছে মনে হচ্ছে আমরা 19 শতাব্দীতে বসে কথা বলছি। কারণ এই 21 শতাব্দীতে আপনার পক্ষে $10,001 সিঙ্গাপুর বলেন, মালয়েশিয়া বলেন, হংকং বলেন, ইভেন আমেরিকা, কানাডা, ইউ ইভেন ক্যানট ক্যারি ইট। আই চ্যালেঞ্জ ইউ। বিদেশে কিন্তু টাকা নেওয়া সম্ভব না। ধরো আপনি খেয়াল করে দেখবেন বাইরের দেশের লোকেরা বাংলাদেশে আসতেছে ইয়াবা বিক্রি করার জন্য, কোকেন বিক্রি করার জন্য। আপনি জানেন কেন? এখনো বাংলাদেশ, ভারত, নেপাল, আশেপাশের এই কিছু দেশ যেগুলো এখন পর্যন্ত উন্নত হয়ে ওঠেনি, এখানে ওই ধরনের সিকিউরিটি সিস্টেম স্ট্রংলি ডেভেলপ না হওয়াতে এই সমস্ত ক্রিমিনালরা সুযোগ নিচ্ছে আমাদের দেশে নকল অর্থ, নকল জিনিস নিয়ে ঢুকছে। বাট বাংলাদেশ থেকে আপনি পৃথিবীর অন্য কোনো দেশে টাকা ঢুকাবেন, যিনি ওই প্রতিবেদন লিখেছেন ওনাকে আমি চ্যালেঞ্জ করলাম, উনি $20,000 পাঠিয়ে দেখান যে কিভাবে টাকাটা যায়। একটা হতে পারে আপনার সুটকেস ভর্তি করে নিয়ে গেলেন, তাও কিন্তু এয়ারপোর্টে ধরা পড়বেন। কারণ এখন আমাদের যে মানি স্ক্যানিং যে সমস্ত যন্ত্রপাতি আছে ধরা পড়ে যাবেন। তো এই কথাটা একেবারে উদ্দেশ্য প্রণোদিত, মিথ্যা, অতি কাল্পনিক। এবং এই ঘটনার সাথে মিলিয়ে বলা হচ্ছে যে ক্রেতা এবং পরিবেশকদের মধ্যে এক ধরনের ক্ষোভ, সাথে সাথে হতাশা দেখা যাচ্ছে। একদম মিথ্যা কথা। যেমন মনে করেন আমাদের কত আছে, আমাদের ক্রেতা পরিবেশক আছে প্রায় 44 লাখ প্লাস। তার 1% যদি আপনি ধরেন তাহলে কত হচ্ছে? 44,000। আমি ওনাকে বলবো আপনি 1% দরকার নেই, 0.01%, দ্যাট মিনস 4,600 লোকের একটা ক্ষোভ তালিকা আপনি আমাকে দেখান যে ওই এলাকাতে এই 4,600 জন ক্রেতা পরিবেশক খুব ক্ষোভে ফেটে গেছে। খুব চেষ্টা করলে উনি যদি ক্রেতা পরিবেশক কাউকে বাস করতে চায় তাহলে ওনাকে একটা বুদ্ধি শিখিয়ে দিতে পারি আমি। উনি কি করতে পারেন? 46 জন লোককে উদ্দেশ্য প্রণোদিত ভাবে উনি জয়েন করাবেন আগামী সপ্তাহে। তারপর তাদেরকে শিখিয়ে দিবেন যে তোমরা এবার আন্দোলন করো এবং বলো যে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। সেই ক্ষেত্রে আমরা যেটা চেক করব যে এই ক্রেতা পরিবেশক কবে জয়েন করেছেন, তার দিন নাম্বার কত, কোন গ্রুপে এবং কি ধরনের কন্ট্রাক্টে সই করে এসেছেন। কারণ চেষ্টা করলে কিন্তু ওইটাও করা যায়। তো গণমাধ্যমে আমরা এই ধরনের অভিযোগ শুনতে পাচ্ছি, দেখছি বা পড়ছি। আপনাদের অফিসের দিকে এই ধরনের ক্ষুব্ধ বা হতাশাগ্রস্ত কোন ক্রেতা পরিবেশক? আমার কাছে এখন পর্যন্ত এই ধরনের কোন অভিযোগ নাই।
আমার কাছে নাই। এখন যেহেতু ওনাদের কাছে আছে, আমার মনে হয় ওনারা দ্রুত আদালতে গিয়ে এগুলো দেখানো উচিত। এভাবে বসে বসে কলম আর কাগজ নষ্ট করে মালিককে খুব সন্তুষ্ট করে নিজের চাকরিকে মজবুত করার কোনো দরকার নাই। যখন গণমাধ্যমে কাজ করতে আসবেন, কতগুলো জিনিস আপনাকে শিখতে হবে। সততা, বস্তুনিষ্ঠ এবং স্ট্রেইট ফরওয়ার্ড কথা বলার কিন্তু স্টাইল শিখতে হবে। এটা যদি ভুলই হয় তাহলে এই সংবাদের কারণে আপনার বৃহৎ ব্যবসা প্রতিষ্ঠানের সম্মানহানি হচ্ছে অবশ্যই। তাহলে আপনি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন, কোন ধরনের পদক্ষেপ নিতে চান? আমার মনে হয় প্রেস কাউন্সিলে আমাদের এইসব বিষয়ে অভিযোগ করা উচিত। আমরা তো মাত্র দেখলাম, আমাদের তো এত বড় কর্পোরেশনের একটা জিনিস মনে রাখবেন, এরা কিন্তু একটা জিনিস জানে যে আমরা গণমাধ্যমের এই চিৎকারকে কর্ণপাত না করে কাজ করে যাচ্ছি। এখন তারা অবাক হয়েছে, কি ব্যাপার আমরা এরকম চিৎকার করলাম, এরা কাজ করে যাচ্ছে, কিছুই করছে না কেন? আপনাকে একটা জিনিস বুঝতে হবে, আপনার কাছে দুইটা চয়েস আছে। একটা হচ্ছে যখন আপনি কোনো ডেস্টিনেশনে হেঁটে যাচ্ছেন আর কেউ আপনাকে বাধা দিচ্ছে, বকাঝকা করছে, আপনার কাছে দুইটা চয়েস আছে। একটা হচ্ছে ওইদিকে কর্ণপাত না করে আপনি হেঁটে এগিয়ে যাবেন, আরেকটা হতে পারে আপনি বোকার মতো দাঁড়িয়ে তার সাথে হাতাহাতি করবেন। আমরা ওটাতে কিন্তু বিশ্বাসী না। আমরা এই বিচারের ভার বাংলাদেশের আপামর জনগণ, যারা কষ্ট করে খেটে খাচ্ছে, যাদের জীবন ডেস্টিনি জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত, আজকে 2.5 কোটি লোকের জীবন বিপন্ন হতে শুরু করেছে এই হলুদ সাংবাদিকতার কষাঘাতে। আমি বলবো তাদেরকে তারা যেন ফেস করে। সরকারের বিভিন্ন পক্ষ থেকে বিভিন্ন মহলকে ডেস্টিনির পক্ষে নিয়ে আসার জন্য নানামুখী তৎপরতা চালাচ্ছে ডেস্টিনি, এমন একটি অভিযোগ গণমাধ্যমে করা হচ্ছে। তো আসলে আপনাদের তরফ থেকে আপনারা কি ধরনের তৎপরতা চালাচ্ছেন সেটি? কোন তৎপরতা নেই, এটা সত্যি। আমরা বিভিন্ন সরকারের বিভিন্ন দপ্তর ইয়েতে আমরা লিখিত আবেদন জানাচ্ছি, যেমন বাণিজ্য মন্ত্রণালয়ে জানিয়েছি আমরা ইনোসেন্ট, আমরা এই ধরনের কোন ম্যাল প্র্যাকটিসে নাই, অনুগ্রহপূর্বক আপনারা আপনাদের ইয়ে থেকে মতামত দিন। আমাদের এই যে এখন ব্যাংক অ্যাকাউন্ট এতদিন বন্ধ রাখা হয়েছে, দেখেন কি ইন্টারেস্টিং ঘটনা ঘটবে। এখন আমাদের 2টা গণমাধ্যম আছে, আমরা হয়তো আর কিছুদিন পরে তাদের বেতন দিতে পারবো না। এটা দায়ভার নিতে হবে যারা আমাদের অ্যাকাউন্ট বন্ধ করেছে। আমরা কর্মচারীদের বেতন দিতে পারবো না, আমরা এরকম অনেক কিছু করতে পারবো না। এই সমস্ত দায়ভার নিতে হবে যারা কোনো কারণ না দর্শায় শুধু একটি কথা লিখেছেন 117 ধারার 4 উপধারা। আমি জানিও না এই ধারাটার অর্থটা কি, কিন্তু কথা হচ্ছে আপনাকে একটা সুনির্দিষ্ট অভিযোগ আগে আমার কাছে পাঠাতে হবে, আপনাকে মামলা তৈরি করতে হবে। আপনি যদি মনেই করেন আপনার সাথে আমি প্রতারণা করেছি, ডোন্ট হেসিটেট, মেকে মামলা, তাড়াতাড়ি এটার রফা দফা করেন। কি করতে চান? ফাঁসিতে কাউকে ঝুলাবেন, তাও ঝুলাই দেন, কারণ জনগণ তো পাশে আছেই, জনতা তো দেখবেই এগুলো। কারণ আপনারা যে ফাইজলামি শুরু করছেন, সেখানে যে এখন যে আমরা আগামীতে এই যে 34টা কোম্পানির কর্মচারীদের বেতন দিতে পারবো না, আপনি দেখেন যে ওরা আপনাদের কাছে বেতন নিতে চলে যাবে। আমাদের কাছে আসার দরকার নেই, উই আর ক্লিন। সরকারের বিভিন্ন শীর্ষ ব্যক্তিকে পক্ষে আনার জন্যই এই তদবির বা ঘুষবানের জন্য কোটি কোটি টাকা ডেস্টিনি খরচ করছে বলে অভিযোগ। থেকে খরচ করা হবে, যেখানে ডেস্টিনির সকল পরিচালক, ইভেন কি স্টাফ, কর্মকর্তা কর্মচারীদের কারো কারো ব্যাংক অ্যাকাউন্ট জব্দ, কোম্পানিগুলোর ব্যাংক অ্যাকাউন্ট জব্দ। নাও কোশ্চেন ইজ, আমরা এই কোটি কোটি টাকা কোত্থেকে পেলাম, কিভাবে আসলো, যেখানে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ? এখন ওই গণমাধ্যম উত্তর দিতে হবে। নিশ্চয় তাহলে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ, আমরা টাকা উঠাচ্ছি, তাহলে সেটাও মিথ্যা। এগুলো হচ্ছে একেবারে উদ্দেশ্য প্রণোদিত। প্রথম কথা হচ্ছে কোটি কোটি তো দূরের কথা, লাখ লাখে যাওয়ার তো রাস্তা রাখিনি আমাদের, লাখের মধ্যে যাওয়ার। আমরা এটাকে আমরা যারা যারা এই আপনার এই সমস্ত কাজের দায়িত্বে আছেন তাদেরকে আমরা লিখিত আবেদন জানাচ্ছি। ইভেন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা লিখিত জানিয়েছি যে আমাদের প্রতি অন্যায় করা হচ্ছে, আপনারা আমাদের এটার ব্যাপারে কোন একটা গোয়েন্দা সংস্থাকে দায়িত্ব দেন, তারা যেন এটা সুস্থভাবে তদন্ত করে। বাণিজ্য মন্ত্রণালয় দিচ্ছি, ইভেন আমরা অর্থ মন্ত্রণালয়, আপনার বাংলাদেশ ব্যাংকেও দেওয়া হয়েছে, ইভেন আমরা অনেকগুলো ফোরামকেও দিচ্ছি। আপনারা হয়তো জানেন যে আমরা অনেক ফোরামকে দিচ্ছি। মাননীয় সংসদ সদস্য 350 সংসদ সদস্যের কাছেও কিন্তু আমাদের আবেদনপত্র গিয়েছে যে আমাদের ব্যাপারে আপনারা কোন একটা বক্তব্য রাখেন, কারণ আমরা খুব বিপদের মধ্যে আছি, আমরা হলুদ সাংবাদিকতার একটা ট্র্যাপের মধ্যে পড়ে আছি। আমরা আলোচনায় ফিরবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এমএলএম জিজ্ঞাসা, কথা বলছেন ডেস্টিনি গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ রফিকুল আমিন। ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পরই ফিরছি, সঙ্গে থাকবেন। বিরতির পর আরো একবার স্বাগত। মাল্টি লেভেল মার্কেটিং নিয়ে বিশ্লেষণ ধর্মীয় অনুষ্ঠান এমএলএম জিজ্ঞাসায় কথা বলছেন ডেস্টিনি গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ রফিকুল আমিন। আমরা বিরতির আগে কথা বলছিলাম যে এই সকল যে অভিযোগগুলো নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে সেগুলোকেই মিট আপ করার জন্য ডেস্টিনি গ্রুপের তরফ থেকে সরকারের বিভিন্ন মহলে এই বিষয়গুলোকে অ্যাডজাস্ট করার জন্য তদবির চালানো হচ্ছে। তো একটি অভিযোগ করা হয়েছে যে সম্প্রতি রাজধানীর একটি হোটেলে অর্থ ও বাণিজ্য মন্ত্রণালয়ের
ঊর্ধ্বতন দুজন কর্মকর্তার সাথে ডেস্টিনির শীর্ষকর্তা ব্যক্তিদের বৈঠক হয়েছে। আমি চ্যালেঞ্জ করলাম, ওনারা যদি এই 4 জনের নাম দিতে পারে, ওনাদেরকে আইসে বলবেন যে পুরো ডেস্টিনি দখল করে নিয়ে যেতে। আর ওনারা যদি এটার উত্তর না দিতে পারে, আমার বক্তব্য হচ্ছে একটা, বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ের দুর্নীতি দমন ব্যুরো যারা দুর্নীতি দমনের দায়িত্বে আছেন, তাদের কাছে আমার একটা আবেদন থাকবে, এই দুর্নীতি পরায়ণমূলক তথ্য প্রচারের জন্য দুর্নীতি দমন তাদের বিরুদ্ধে একটা অ্যাকশন নেওয়া উচিত। এটা আমার গণমাধ্যমের মাধ্যমে আবেদন থাকবে, কারণ এটা একটা উদ্দেশ্য প্রণোদিত মানুষকে খেপিয়ে তোলা। আমাদের তো সময় নেই কারোর সাথে এভাবে কথা বলার, কারণ আমরা যেখানে দপ্তরে গিয়ে কথা বলতে পারি সেখানে কেন 5 হোটেলে গিয়ে আমরা বসে কথা বলবো? কোনো প্রয়োজন নেই আমাদের। তার সঙ্গে কিছু প্রশ্ন, যে আপনারও গণমাধ্যমের ব্যবসা আছে, আপনি বলছেন যে যে সমালোচনাগুলো গণমাধ্যমে হচ্ছে সেগুলো সর্বৈব মিথ্যা, বানোয়াট। সবাই একটু আগে আপনি উত্তরের মধ্যে বলছেন যে রাস্তায় দাঁড়িয়ে হাতাহাতি করবো নাকি তারা যেভাবে অ্যাপ্রোচ করছে এইভাবে তাদের জবাব দিব। তো আপনারও তো গণমাধ্যম আছে, যদি অসত্যই হয় কিংবা মিথ্যাই হয়, তাহলে আপনি আপনার গণমাধ্যম থেকে এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য উদ্যোগী কেন হচ্ছে না? হচ্ছে যেমন আমরা প্রিন্ট মিডিয়াতে আমাদের যাচ্ছে প্রতিবাদ, এবং আমরা সেটার বিকল্প হিসেবে আপনি জানেন যে এমএলএম জিজ্ঞাসায় আমরা দ্রুত আমাদের গ্রাহক, ক্রেতা, পরিবেশক এবং যারা আমাদের শুভানুদ্দী আছে সবাইকে আপনার এই সত্য খবরটা পৌঁছানোর জন্য কিন্তু আমাদের এমএলএম জিজ্ঞাসার প্রয়াস। তবে একটা কথা আমি আর একটু যোগ করতে চাই, আমি কিন্তু সব গণমাধ্যমের কথা বলিনি। আমি খেয়াল করেছি কেবলমাত্র 2 থেকে 3টি গণমাধ্যম অতি উৎসাহী হয়ে সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলার জন্য এবং এই 2.5 কোটি লোককে রাস্তায় বসিয়ে দেওয়ার একটা ষড়যন্ত্রে নেমেছে, এটা বলেছেন 2 থেকে 3টি গণমাধ্যম। আনুষ্ঠানিকভাবে এই বিষয়টি নিয়ে সরকারের কাছে কি আপনারা এই ধরনের কোন আবেদন আমরা বিভিন্ন ফোরামে আমরা লিখেছি, আরো লিখছি, আরো লিখব। কোন সাড়া পাওয়া গেছে লেখার পর এখন পর্যন্ত? তারা কিন্তু বলেছে যে আপনার টক শো দেখার পর আমরা বুঝতে পেরেছি যে এখানে প্রচুর মিথ্যাচার আছে, এবং এখানে যেটা হচ্ছে এখন তারা এই সমস্ত গণমাধ্যমকে বর্জন করছে, এবং আমি এমনও জানি যে অনেকের সার্কুলেশন কমে আসতেছে আস্তে আস্তে। আপনি সব গণমাধ্যমের কথা বলছেন না, বিশেষ কতিপয় গণমাধ্যমের কথা বলছেন। এর আগে অনুষ্ঠানে আপনি বলেছিলেন এই সকল তথ্য পরিবেশনের জন্য বা আপনার ব্যবসায়িক ক্ষতি করার জন্য প্রেস কাউন্সিলে যাওয়ার। আমরা গিয়েছেন এখন না, আমরা যেতে পারিনি বিভিন্ন কারণে। কারণ আমাদেরকে এমন ভাবে দেখেন, এমন ভাবে চতুর্মুখী আক্রমণ করা হচ্ছে, খুবই হাস্যকর এটা, যাতে আমরা কোনো দম ফেলানোর সময়টা পর্যন্ত না পাই, এমন ভাবে কাজটা করা হচ্ছে। তবে পাবো, কারণ কথা হচ্ছে সত্যের জন্য একদিন হবে। একটা জিনিস মনে রাখবেন, যারা এই মিথ্যাচার করছে তারাও জানে যে ডেস্টিনিকে এত মিথ্যা দিয়ে দামানো যাবে না, তাই তারা তো বিভিন্নভাবে বলছে যে এদেরকে এখন যেমন মজার ব্যাপার হচ্ছে, আমি একটা প্রিন্ট মিডিয়াতে দেখলাম যেখানে সরকারকে উস্কানি দেওয়ার জন্য বলছে কোন একটি কারণে থমকে গেছে কমিশন। আমি বুঝলাম না এই কথার অর্থটা কি, থমকে যায় কি করে? মানে এটা হচ্ছে সরকারের যারা তদন্তে আছেন তাদেরকেও বিব্রত করা, যাতে তারা আবার ভয়ে তড়িঘড়ি করে একটা ভুল সিদ্ধান্ত দেন, তাহলে এই সমস্ত গণমাধ্যমের একটা ফায়দা লুটে যাবে। আই বিলিভ দে হ্যাভ গট সামথিং আউট অফ ইট, দে গট সাম বেনিফিট। কারণ কোন লোক খামাখা কারো পিছনে লাগে না। আর আপনি তো ভালো করে জানেন, দেশ স্বাধীনের পরে আমাদের 40টি বছর পার হয়েছে। কোন একটি দেশকে উন্নত করার জন্য 15 থেকে 20 বছর যথেষ্ট। কেন 40 বছর লাগছে? কারণ একটা গ্রুপ আছে কাজ তো করবেই না, আরেকটা গ্রুপ আছে কাজ করতে দেবে না। কারা কাজ করতে দেবে না একসময় আমরা খুঁজে বেড়াতাম, এখন খুঁজে বেড়ানোর দরকার নাই। সারা বাংলাদেশের গণমাধ্যম দেখছে যে কারা এই কাজটা সৃষ্টি করছে। আমার তো মনে হয় এখন ইজিলি আইডেন্টিফাই করা যায় যে কারা আমাদের সরাসরি শত্রুতামি করছে, কারা 2.5 কোটি লোকের জীবনকে বিপন্ন করার জন্য অতি উৎসাহে উদ্দেশ্য মহলদার হয়ে আপনার আমাদের বিরুদ্ধে লেগেছে। এটা সবার কাছে এখন পরিষ্কার। গণমাধ্যম থেকে সরে আসি, মাল্টিপারপাস কোঅপারেটিভ এবং মাল্টিলেভেল মার্কেটিং কি এক করে বিভ্রান্তির সৃষ্টি এবং আমাদের অর্থনীতির শীর্ষক একটি সেমিনারে একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের জনৈক একজন শিক্ষক মাল্টিলেভেল মার্কেটিং বিষয়ক এই সেমিনারে ডেস্টিনি বিষয়ে অনেক কথা বলেছেন, যে কথাগুলো সেমিনার আলোচিত হয়েছে আপনি জানেন ক্লাবে। এবং এই যে আলোচনা সমালোচনা এবং এই অভিযোগের তীর ছোড়া হচ্ছে ডেস্টিনির বিরুদ্ধে, এইগুলো কেন আসছে? শিক্ষকরাও কথা বলছেন, শিক্ষকদের জনৈক শিক্ষক আমি বলছি। আমার কথা হচ্ছে, ওনাকে আমি কয়েকবার খেয়াল করেছি, উনি বিভিন্ন জায়গায় বিভ্রান্তিমূলক স্টেটমেন্ট দিচ্ছে। যেমন
একজনই ব্যক্তি, সেই একজন একই ব্যক্তি। উনি বলছেন মালয়েশিয়াতে এই বিজনেস নাই, অথচ ওনার জানা থাকা উচিত। আজকে ইন্টারনেটে উনি পাঁচ করলে দেখবেন মালয়েশিয়াতে মিনিস্ট্রি অফ ডোমেস্টিক বা ডোমেস্টিক মিনিস্ট্রি বলতে একটা মিনিস্ট্রি আছে, সেটা সম্পূর্ণটাই কিন্তু ডাইরেক্ট সেলিং বা মাল্টি লেভেল মার্কেটিং এর জন্য করা। এবং উনি হয়তো এটাও জানেন না মোর দ্যান 800 অ্যাক্টিভ কোম্পানি, রেজিস্টার্ড কোম্পানি আছে মালয়েশিয়াতে যারা কাজ করছে। এবং আমার কথা হচ্ছে কারো যদি কোনো বিষয়ে যদি সীমিত জ্ঞান থাকে উনি একটা উত্তর দিতে পারে, আমার জানা নেই। অতি উৎসাহ নিয়ে উনি এমন ভাবে বলছেন যে একেবারে, আজকে তো আলোচনার সময় আমি ছিলাম না সেখানে, আমাদের জেনারেল ম্যানেজার মার্কেটিং সাইফুর রহমান চিপু ছিলেন। উনি বলছেন যে স্যার এমন একটা পরিস্থিতি সৃষ্টি করেছে, যদিও বলেছে এইটা একটা সেমিনার, একটা মাল্টি লেভেল মাল্টিপারপাস কোঅপারেটিভ এবং মাল্টি লেভেল মার্কেটিং কে এক করে বিভ্রান্ত সৃষ্টি সেমিনার, বাট উনি বলে শুরু থেকে শুরু হয়ে গেছে ডেস্টিনি বিরোধী সেমিনার। এবং পুরো সেমিনারটাতে ডেস্টিনি কত খারাপ, ডেস্টিনি কি করেছে, ডেস্টিনি কি প্রতারণা করেছে, এই বিষয়ের উপরে উনি এমন ভাবে বক্তৃতা দেওয়া শুরু করলেন। সাইফুর রহমান সাহেব বলতেছে আমাকে তখন আর সুযোগ দিচ্ছিলেন, আমি জোর করে রীতিমতো এটার প্রতিবাদ করলাম, তখন একটা বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। এখন কথা হচ্ছে কেউ যদি আসলে ডেস্টিনিকে অভিযোগ করতে চান, আমি খোলা টেলিভিশনের সামনে ওনাকে বলছি 16 কোটি মানুষের থেকে যে কোনো ব্যক্তি বা একাধিক ব্যক্তি একেবারে সকল গণমাধ্যমের সামনে ওপেন ডিবেটে আমার সাথে বসবেন, আমাকে ওই ডিবেটে অভিযুক্ত করতে পারবেন, ওনাদের সামনে রিজাইন দিয়ে বেরিয়ে যাব। আর যদি ওনারা আমাকে ডিবেটে আটকাতে না পারেন, আমার যুক্তিতে যদি ওনারা হেরে যান, প্রত্যেকটা লোককে বলবো যার যার অবস্থান থেকে রেজিগনেশন দিয়ে গ্রামে গিয়ে কাজ শুরু করেন, কারণ আপনাদেরকে মানুষকে বিভ্রান্ত করার সুযোগ দেওয়া হবে না। কারণ আপনারা আপনাদের পজিশন ভুলে গিয়ে যেই ধরনের বিভ্রান্তিকর জিনিস ছড়াচ্ছেন, আপনারা সেই যোগ্যতা রাখেন না আপনাদের অবস্থানে থাকতে। সুতরাং আমরা একটা এই যে একদম ওপেন চ্যালেঞ্জ ছেড়ে দিলাম যে আমি একটা ওপেন চাই, ডিবেট চাই এদেরকে। সেটা যে কোনো টেলিভিশন হতে পারে, বাংলাদেশ টেলিভিশন, যে কোনো প্রাইভেট টেলিভিশন, এবং লাখ লাখ লোক দেখতে হবে যে কি ডিবেট হচ্ছে। এবং সেখানে প্রশ্ন উঠবে, ডিবেট কিন্তু সাবজেক্ট একটা, ডেস্টিনি কিভাবে প্রতারণা করলো এটা ওনারা প্রমাণ করতে হবে। আর আমি বলবো এটা উদ্দেশ্যমূলক অভিযোগ, আমি এটা খন্ডিয়ে দেখাবো উনি উদ্দেশ্য প্রণোদিত, উদ্দেশ্য মহল দ্বারা প্রভাবিত একজন ব্যক্তি, যিনি মাল্টি লেভেল মার্কেটিং এবং ডেস্টিনি সম্পর্কে কোনো ধারণাই রাখেন না। এটা হলো আমার বক্তব্য, তার কোনো ধারণা নেই। যেমন এই ভদ্রলোক, একই ভদ্রলোককে আমি একটি গণমাধ্যমে টেলিভিশনে গিয়েছি ইন্টারভিউতে, উনি প্রথমে দাওয়াতটা রিসিভ করলেন, আসবেন মাল্টি লেভেলের উপর কথা বলার জন্য। যেই শুনলেন সেখানে রফিকুল আমিনও যাবে, উনি বললেন না আমি তাকে ফেস করব না। এতেই প্রমাণ করে যে ভদ্রলোকের মধ্যে প্রচন্ড দুর্বলতা আছে। একটি লোক বিভিন্ন জায়গায় গিয়ে আমাদের সমালোচনা করছে, যে জানলো যে রফিকুল আমিন আসবে, উনি বললেন না আমি ওনাকে ফেস করব না। এখানে পরিষ্কার হয়ে যায় যে দুটা জিনিস, হয় ওনার সে যোগ্যতা নেই উত্তর দেন, অথবা উনি বুঝতে পারছেন যে ওনার মিথ্যাচারটা ধরা পড়ে যাবে। কারণ উনি তো একা বক্তৃতা দেবেন না, আমিও দেবো, এটা তো লাইভ হচ্ছে, তাই না? এই জন্য বলবো ওনাকে, আমি বলবো যে এত উৎসাহী না হয়ে আপনাকে দাওয়াত দিলাম, টেলিভিশনের সামনে আসেন অথবা আমাদের অফিসে আসেন, প্রমাণ করে দেন আমরা প্রতারণা করছি। আপনার কথা সাস্টেন হলে আমরা ব্যবসায় বন্ধ করে দেবো। নজর দিব গাছের দিকে। 5,500 একর জমিতে বান্দরবানে একাশিয়া গাছের বাগান করা হয়েছে, যেখানে ভূমি আইন এবং বন আইন লঙ্ঘন করা হয়েছে। এই কথাটা সত্যি না। এখানে একটা ব্যাপার হয়েছে, যারা দীর্ঘদিন ধরে ইজারা পেয়েছে, গত 25 বছরও তারা কোনো বাগান লাগাননি, সেই হেতু সরকারেরও কিন্তু খাজনা বাকি রেখেছেন। যখন আমরা বনায়ন করছি তখন তারা আমাদের কাছে দৌড়িয়ে আসছেন যে আমরা 20-25 বছর কোনো বনায়ন করিনি, খাজনাও দিইনি, আমার এই জায়গাটা আপনি ভাড়া নিয়ে যেভাবে পারেন, যেটাই বৈধ হয় সেভাবে আপনি গাছ লাগাতে থাকেন, আমার কাছে টাকা নেই, আমি আগে সরকারের খাজনা দেবো, আমাকে 10 থেকে 12 বছর ভাড়া আগে দিয়ে দিতে হবে। আমরা অনেক ক্ষেত্রে 10 থেকে 12 বছর ভাড়া অগ্রিম দিয়ে দিচ্ছি তাদের খাজনা দেওয়ার জন্য। তারপর আমরা গিয়ে সেখানে বনায়ন শুরু করলাম। এখন একটা কথা শুনেন, বন করাটা কিন্তু বেআইনি নয়, বন করাটা ঠিক আছে, কিন্তু বন করে সেই গাছটা কাটলে কিন্তু বেআইনি হবে যতক্ষণ না সিদ্ধান্ত হবে যে গাছটার মালিককে। এখন ধরে নিচ্ছি আমি একটু নেগেটিভ, আমি বনের জায়গায় গাছ লাগিয়ে, এখানে বলা হচ্ছে ওই বনের গাছ কাটা হয়েছে এবং ব্যবস্থাপনার নিয়ম লঙ্ঘন করে 1.5 কোটি। এখন পর্যন্ত একটি গাছও কাটা হয়েছে এমন কোন জিনিস প্রমাণ নেই, শুধু অভিযোগ আছে। গত 1/11 সরকারের সময় আমরা একটি জায়গা ভাড়া নিয়েছি, জায়গাটা বুঝে নিতে গিয়ে দেখি কে বা কাহারা সেখানে গাছ কাটছে, যদিও স্থানীয় লোকেরা দাবি করেছে ওরা বন বিভাগের লোক ছিল, এবং সেটা ভিডিও করা আছে। কিন্তু আমাদের কাছে এখনো ভিডিও করা আছে। আমাদের এক ডিস্ট্রিবিউটর এটাকে মোবাইল ফোনে ভিডিও করেছে কারা গাছ কেটেছে, আমরা এটা রেখে দিয়েছি। যখন ব্যাপার তদন্তটা যখন ঘোলা করার চেষ্টা করা হবে আমরা ভিডিও দিয়ে দেবো, আপনাদেরকে দেখিয়ে দেবেন যে কারা গাছ কাটছে। ডেস্টিনি আজ পর্যন্ত গত 2006 সাল থেকে কাজ করছে, তো 6টি গাছও কাটেনি। কি কেটেছে এবার শুনেন।
হাটহাজারীতে যখন যে সমস্ত গাছ মরে গিয়ে পড়ে গেছে সেগুলাকে পরিষ্কার করার জন্য কেটে নিয়ে চলে গেছে স্থানীয় লোকেরা, তাও আমরা নই, কারণ তাদেরকে হয়তো দিয়ে দিয়েছে, তারা কাজ টাজ করে। অফিসিয়ালি একটি গাছও কাটার কোন নজির নেই। তাহলে এই কথাগুলো কেন বলা হচ্ছে? আবার আরেকটি মিথ্যাচার, আবার আরেকটি মিথ্যা অভিযোগ। এগুলোর পিছনে কোনো উদ্দেশ্য আছে। এগুলো নিয়ে আমরা পরবর্তী কোন অনুষ্ঠানে আলোচনা করার প্রয়াস রাখবো বলে আশা করছি। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন MLM জিজ্ঞাসা, মাল্টিলেভেল মার্কেটিং বা ডাইরেক্ট সেলিং, এবং সবশেষ বাংলাদেশে অন্যতম মাল্টিলেভেল মার্কেটিং কোম্পানি বা ডাইরেক্ট সেলিং কোম্পানি ডেস্টিনি সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের খোলামেলা উত্তর নিয়ে আলোচনা করি এই অনুষ্ঠানে। আগামী দিনগুলোতে এই সংক্রান্ত সবশেষ তথ্য নিয়ে আপনাদের সামনে আসার আশা রেখেই শেষ করছি আজকের MLM জিজ্ঞাসার। সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ, সবার জন্য শুভকামনা।